তৃণমূল বিজেপি বিরোধী বোঝাপড়ার মধ্যে থেকে সিট অ্যাডজাস্টমেন্ট করে এবার 42টি লোকসভা কেন্দ্রে লড়াইতে অংশগ্রহণ করতে পারে, তার সম্ভাবনা এখনো আছে। সেই সম্ভাবনা আছে বলেই আমরা তড়িঘড়ি কিছু করতে চাইছি না। আর এই অ্যাডভান্টেজ পয়েন্ট আমরা পেলাম বিকজ অফ 7th ফেজ অফ ইলেকশন। স্বাভাবিকভাবে এই যে ফেজ ওয়াইজ নির্বাচন হচ্ছে এবং গ্যাপ থাকছে, তার অ্যাডভান্টেজ আমরাও অ্যাক্রু করতে চাই। এবং ধরুন, ইতিমধ্যে যে ডেভেলপমেন্ট পাহাড়ে হয়েছে, হামরো পার্টি তারা ঘোষণা করে দিয়েছে তারা তৃণমূল বিজেপি বিরোধী, এবং হামরো পার্টি তারা পাহাড়ে তাদের সিট ছাড়াও তো প্লেনের সিট আছে, তারা নিজেরা আলোচনার ভিত্তিতে একজন প্রার্থী ঠিক করছে যে প্রার্থী তারা এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও সেখানে ওদের মধ্যে আবার অনেক সমস্যা আছে, অন্যদের মধ্যে যারা পাহাড়ে পার্টিগুলো করে তাদের মধ্যে কেউ কেউ তারা শেষ পর্যন্ত কী করবে আমরা জানি না। কিন্তু হামরো পার্টির এডওয়ার্ডের ভূমিকা ভেরি ভেরি পজিটিভ। সঙ্গে সঙ্গে একবারে সব করে দিলাম এরকম করতে চাইছি না, মানে লিস্ট রিলিজ করে দিলাম করতে চাইছি না। স্টিল আলোচনার সুযোগ আছে, কিন্তু আলোচনার সুযোগ আছে বলে একে অপরের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে এটা হবে না। যেরকম ধরুন যে আমরা কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী আমরা ঘোষণা করেছি, আমরা আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছি। সেখানে বামফ্রন্টের সিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে পার্টি থাকবে তাদের সেখানে কন্টেস্ট করা ঠিক না। আমরা তাদের আবেদন করব যে এভাবে কখনো বৃহত্তর মঞ্চ তৈরি করা যায় না, এবং আমার ধারণা তারাও এই ব্যাপারেতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, যা নাকি সার্বিক একটা বোঝাপড়ার বৃত্ত ব্যাপক ভিত্তিতে তৈরি করার সুযোগকে কার্যকরী করা সম্ভবপর হয়। এখন আমরা আজকে বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করেছি যে, এবং ঠিক করেছি আগামী পরশু দিনের মধ্যে আমরা চেষ্টা করব, আগামী পরশু মানে হচ্ছে রবিবার 31 তারিখ নাকি 31 তারিখ, অর্থাৎ এ মাসের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিকে আমরা যেতে পারবো, এটা প্রত্যাশা করছি। তাই আজকে শুধু দুটো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব, এবং দুটোই আবার সিপিআইএমের। এক 29 নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি, সেখানে সিপিআইএমের বিপ্লব কুমার মৈত্র। আর ঝাড়গ্রাম এসটি আসন, সেখানে সিপিআইএমের সোনামণি মুর্মু টুডু, মহিলা, দুজনই নতুন প্রার্থী। এই দুটো নামই আজকে ঘোষণা করছি। হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন অনেক বেশি নাম পাবেন, কিন্তু আমরা করতে পারলাম না, কারণ আমরা বৃহত্তর একটা মঞ্চ তৈরি করার কর্মসূচিতে যুক্ত আছি। সেই বৃহত্তর মঞ্চ আমাদের তৈরি করতেই হবে। আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারি বাংলার রাজনীতিতে ভাঙতে চাই, এবং সেটা ভাঙতে হলে পর আমাদের বামফ্রন্ট যেমন একটা ফ্রন্ট
47 বছর ধরে আছে, 48 বছরে বাদিল, এই ফ্রন্টের যেমন প্রার্থীরা থাকবে, ঠিক সেরকম যারা বামফ্রন্টের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই এই 18তম লোকসভা নির্বাচনে অংশীদার হতে চায়, তাদের সময় সুযোগ আমরা দিতে চাই এবং সেই জন্য তারা আলাপ আলোচনা করে সঠিক দৃষ্টিভঙ্গিতে তারা মুভ করবে। মেনি থিং আর ডেভেলপিং। এখন দুম করে নির্বাচনী যে আবেদনটা দুম করে প্রকাশ করে দেওয়ার এখন বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। অনেকগুলো নতুন নতুন জিনিস বেরিয়েছে, আরও বেরোবে, একটু ওয়েট করছি। কারণ বিদেশি কাগজ এবং দেশি কাগজে যা বেরোয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যা ডেভেলপমেন্ট হচ্ছে তাকে লিপিবদ্ধ করতে চাই আমরা। যেহেতু আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপি বিরোধী, বিজেপি কেন্দ্রে সরকারে আছে আর তৃণমূল রাজ্য সরকারে আছে, উভয়ের বিরুদ্ধে লড়াই করতে আমাদের আবেদনে নির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করতে হবে। তার জন্য একটু ওয়েট করছি, সেটা যথাসময়ে করব। কারণ 19 তারিখে ফার্স্ট ফেজের ইলেকশন, তার অনেক আগেই এটা প্রকাশিত হবে। 19শে এপ্রিল ফার্স্ট ফেজ ইলেকশন, তারপরে 26শে এপ্রিল সেকেন্ড ফেজ ইলেকশন। ন্যাচারালি কোনো অসুবিধা হবে না, আর চলবে তো 1 জুন পর্যন্ত। যদি যখন বোঝাপড়াটা হবে, সে আইএসএফের সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে, এখনও কিছু মানে টিচিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ অ্যান্ড অল দিস। মনে হচ্ছে সবই মিটবে। একটু মিটে যাওয়ার জন্য তো সময় দিতে হবে। সাংবাদিকদের মনে প্রশ্ন আসলে সে প্রশ্ন করে মানে যেটা আমরা মসৃণ করতে চাই সেটাকে আমরা কণ্ঠকাকীর্ণ করতে চাই না। না আছে বলেই তো বলছি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা কণ্ঠকাকীর্ণ করতে চাইছি না। রাজনৈতিক দল এখনো নিষ্পত্তি হয়নি তো। মাইকটাই না বললে আপনি হবে না, এখানে হ্যাঁ, বামফ্রন্ট একটা রাজনৈতিক দল নয়। বামফ্রন্ট হচ্ছে কয়েকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ। ফলে বামফ্রন্টের মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি এবং একসঙ্গে চলছি গত 47 বছর ধরে। এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য, আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া শক্তিকে ফাইট ব্যাক করার জন্য। এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশনে নেই, আমরা সিট বোঝাপড়া করছি অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদা, যে যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে। ফলে এই বিষয়টা বুঝবেন যে বামফ্রন্টের মধ্যে শরিক দলের নিজস্ব একটা দল আছে, তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য। আর আরেকটা হচ্ছে তার থেকে আরও ঢিলে, যে ও একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন বোঝাপড়া, শুধু এই নির্বাচন, একটাই ইস্যু, নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করার লক্ষ্য। এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে গণ্ডগোল। এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি, এতদিন যখন সমস্যা হয়নি, বামফ্রন্টের মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি, বাইপার্টি এবং বামফ্রন্টের ঐক্যবদ্ধ মিটিং, তার মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান এবং আমাদের সমস্যার নিরসন আমরা করতে পারি। না সেই জন্য তো, কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ক্ষমতা সমস্ত কিছু দেখে সিপিআইএম যতটা আন্তরিকতা দেখাচ্ছে বা সিট শেয়ারিং এ যতটা নেগোসিয়েশন করছে, সময় দিচ্ছে, আসন ছেড়েছে, সিপিআই কতটা আন্তরিক, কতটা ফ্লেক্সিবল, আমরা সম্পূর্ণ সিপিএম যতটা আন্তরিক, আমাদের বামফ্রন্টের শরিক দলরা ঠিক ততটাই আন্তরিক, একটুও কম নয়, একটুও বেশি নয়। এবং যা করণীয় কর্তব্য তা বামফ্রন্টের শরিকরা বামফ্রন্টের ঐক্যের স্বার্থে করবে, এই আশ্বাস আপনাদের দিতে হবে। এই যে প্রক্রিয়াটা, একটা বামফ্রন্ট
তার সঙ্গে হচ্ছে বাইরের দল, তাদের সঙ্গে ঐক্য, এই যে জটিল প্রক্রিয়াটা, এই জটিল প্রক্রিয়াটা ভোটারদের কাছে নিয়ে যেতে আপনাদের কতটা বেগ পেতে হবে? মানে এই যে যেটা আপনাদেরকেই এতদিন ধরে বসতে হচ্ছে, সেইটা যখন আপনি জনগণের কাছে ভোটের মাধ্যমে নিয়ে যাবেন, তখন আপনি কংগ্রেস সম্পর্কে কতখানি বলবেন, আইএসএফ সম্পর্কে আপনার মত কি? এর আগে শরীফরা বলছে, ফরওয়ার্ড ব্লক বলছে কংগ্রেসকে তারা শ্রেণী শত্রু ছাড়া কিছু মনে করেন না, তাহলে তার হয়ে প্রচারে গিয়ে ফরওয়ার্ড ব্লক কি বলবে? এই যে গোটা প্রক্রিয়াটা, এটা জনগণের কাছে আমি বলছি, বিমানদা ইতিমধ্যেই বলেছেন আমাদের সামনে 7টা ফেজের নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা একটা সুযোগ এনে দিয়েছে। লাস্ট ফেজ হচ্ছে 1 জুন, ফলে আমাদের হাতে এখনও 2 মাসের বেশি সময় আছে। আমরা এর আগে অনেক নির্বাচন গেছে, আমরা 15 দিন, 20 দিন, 1 মাস সময় পেয়েছি। এবারে অন্তত 2.5-3 মাস আমরা সময় পাচ্ছি। ফলে আমরা যথাযথভাবে ঠিক সময়, বিমানদা বলেছেন এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যে আমাদের ফুল লিস্ট চলে আসবে। তাহলে 1 তারিখ থেকে ফুল সুইং ক্যাম্পেইন হবে 2 মাস ধরে। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো। ঠিক আছে। যাই হোক, যে সংশয় এবং মানে সাংবাদিকদের জিজ্ঞাসা, তার ভিত্তিতে এটা আমার মনে হয় নিরসন হবে যখন চূড়ান্ত বোঝাপড়াটা হবে। চূড়ান্ত বোঝাপড়ায় সময় লাগছে, যদি কেউ জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন, তাহলে বলবো ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনোদিন গড়ে ওঠেনি। এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিবেশ পরিস্থিতি চলছে, সত্যকে মিথ্যে করা, মিথ্যেকে সত্য করা, যেসব কারবার চলে, এটা অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। ফলে সামগ্রিক পরিস্থিতির মূল্যায়নে রেখে এবং রাজনৈতিক, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাকে বিশ্লেষণ করে আমাদের অগ্রসর হতে হচ্ছে। আমরা মনে করি এই 42টা লোকসভা কেন্দ্রের নির্বাচনের পর শিডিউল হচ্ছে 26 সালে 2026-এ হবে 294টি বিধানসভার নির্বাচন। এখন সেই নির্বাচন 2026 সালে হবে না 2025 সালে এগিয়ে আনবে, এই ধরনের প্রশ্নগুলো সামনে আছে। তা সামগ্রিক পরিস্থিতির বিচারে রেখেই আমরা তৃণমূল বিজেপি বিরোধী বাইনারি, তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, এই বাইনারি পলিটিক্সটা, এই যে দুই পক্ষের লড়াই এবং সেটা বোঝাপড়া করে লড়াই, সেটাকে আমরা ভাঙতে চাই। সেটা ভাঙতে গেলে পর নতুন পথে চলতে হয়। নতুন পথে চলা, এ তো ঠিক যে অতীতে এরকম নতুন পথে চলা কথা আমরা আগে ভাবিনি, অতীতে কখনো ভাবতে হয়নি। এটা 94 সালে ভাবতে হয়নি, 96 সালে ভাবতে হয়নি, 2001 সালে ভাবতে হয়নি, 2011 সালে ভাবতে হয়নি। কিন্তু তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ওরা দে ওয়ান্ট টু কিপ উইদিন দি বাইনারি অফ বিজেপি অ্যান্ড তৃণমূল, আর উই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক দিস বাইনারি। এবং সেটা করতে একটু সময় লাগে, একটু আলোচনা করতে হয়, একটু পরিশ্রম হয়, এবং নতুন পথের যাত্রী হওয়ার জন্য আমাদের মেনে নিতে হয় সময়টা।